গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজটে ভোগান্তি। আশুলিয়ায় আজও কয়েকটি কারখানা বন্ধ। বগুড়ায় জোড়া খুনের ঘটনায় আটক নেই কেউ। লক্ষ্মীপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হত্যায় মামলা হয়নি এখনো। দুইজনকে চিনছি, একজনের নাম হয়েছে খোকন, আরেকজনের নাম হয়েছে নিকু। কুমিল্লায় সাবেক এমপি বাহারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি আর অপশাসনের অভিযোগ। দখল নির্যাতনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন। আমার মামলা হামলা হয়রানি, আমি ৬-৭ বছর কুমিল্লাতে আসতে পারিনি। কোণঠাসা করে রাখছে যাতে করে ব্যবসা বাণিজ্য না করতে পারে। বাহারুদ্দিন বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই। সিলেটের কোম্পানিগঞ্জ কোয়াইনঘাটে হরিলুট। ৫ আগস্টের পর দখলে নেওয়া হয় সরকারি বেসরকারি বিপুল সম্পদ। স্থানীয় বিএনপি নেতা জড়িত, অভিযোগ এলাকাবাসীর। বিএনপি শীর্ষস্থানীয় বেশি না ২-৩টা পরিবারের নেতৃত্বে এগুলা হয়েছে। যেটা তো চলে গেছে তখন তো বিএনপির লোক, ওরা তো আসলে বিএনপির লোক, বিএনপি করে। বিভিন্ন দুষ্কৃতিকারী কর্তৃক আমাদের পাথরগুলো লুট হয়েছে, দিনে রাতে ২৪ ঘন্টায় লুট হয়েছে। ওয়্যার হাউসটার মানে দরজা জানালা ভেতরে যা ছিল সেগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। মেহেরপুরে দিন দিনই বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। এখন পর্যন্ত ১০৯ জন আক্রান্ত। প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের ক্ষোভ। মাথায় যন্ত্রণা, চোখের সাইডে যন্ত্রণা, গা ব্যথা, মাজায় যন্ত্রণা। হসপিটাল থেকে খালি ক্যাপসুল ও বড়িগুলাই দিচ্ছে, আর বাদ বাকি যেগুলো সেগুলো সবই আমাদের নিজেদের কিনা লাগছে। বন্যার পানি কমার সাথে সাথে সুনামগঞ্জের ১১টি স্থানে তীব্র নদী ভাঙন। শতাধিক বসতবাড়ি, ফসলি জমি বিলীন। নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। বিরতিহীন সংবাদ, সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানায় সকাল ৯টার দিকে এরশাদনগর এলাকায় মহাসড়কে অবস্থান নেন কারখানার শ্রমিকরা। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন দাবিতে মহানগর এবং শ্রীপুরের মোট ৪টি কারখানার শ্রমিকরাও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময়ও যান চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ যানজট দেখা দেয়। দিনভর দফায় দফায় সড়ক অবরোধ চলে। আর শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে। এদিকে বন্ধ আর ছুটির কবলে শিল্পাঞ্চল আশুলিয়ার ৫২টি তৈরি পোশাক কারখানা। মালিকপক্ষের দাবি, আন্দোলনের নামে সৃষ্ট নৈরাজ্যের জেরে সকালে জামগড়া, বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ৮ ঘন্টা কাজ, মাসিক ২৫,০০০ টাকা বেতন, ১৫% হারে বাৎসরিক বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস নির্ধারণ সহ ১৫ দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। ২৫,০০০ টাকা বেতন দিতে হবে, ১৫% দিতে হবে, বছরে 5টা বেসিক ফুল দিতে হবে, ১,০০০ টাকা হাজিরা বোনাস দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এইভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। বগুড়ার সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার সহ ২ জনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ। রোববার রাতে শাহজাহানপুরের ছোট মণ্ডলপাড়া গ্রামে এই হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ২ সহযোগী স্বপন ও মুক্তারকে নিয়ে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে যাচ্ছিলেন সাগর। ছোট মণ্ডলপাড়া এলাকায় পৌঁছালে তাদের উপরে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে সাগর ও স্বপন মারা যান। গুরুতর আহত মুক্তারের এক হাতও বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সাগর ও স্বপন জড়িত ছিল। সাগরের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ১৭টির বেশি মামলা আছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয় সাগর। আর পূর্ব শত্রুতার জেরে জোড়া খুনের ঘটনা বলে পুলিশ ধারণা করছে। বাড়িতে হামলা, তারপর স্ত্রী সন্তানের চোখের সামনে বেধড়ক পেটানো হয় লক্ষ্মীপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর আলমকে। বাধা দিতে গেলে স্বজনদেরও মারধর করা হয়। একে রাজনৈতিক হত্যা উল্লেখ করে এর জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করছে পরিবার। ময়নাতদন্তের পরেই মামলা করার কথা জানিয়েছে পরিবার।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, তারপর মৃত্যু। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমের এই মৃত্যুর জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করছে পরিবার। স্বজনদের অভিযোগ, রোববার রাতে বাড়িতে হামলা চালায় ১০-১৫ জনের একটি দল। ঘর থেকে বের করে বেধড়ক পেটানো হয় নূর আলমকে। বাধা দিলে স্ত্রী ও সন্তানকেও করা হয় মারধর। দুজনকে চিনছি, একজনের নাম হয়েছে খোকন, আরেকজনের নাম হয়েছে নিকু। ওরা চারিদিকের দিকে আসি মারা শুরু করছে। আর আমার মা ওর তো সিলে নিয়ে দিছে। হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের আটকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারিকে কে বা কারা পিটিয়ে হত্যা করেছে। পূর্বশত্রুতার জের ধরে ওনার একটা প্রতিপক্ষ ওনাকে পিটিয়ে হত্যা করেছে। এরপরে আমরা যৌথ বাহিনী সারা রাত অভিযান করি, সকাল ৭টা পর্যন্ত। তো আমরা কিছু লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। আশা করছি আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে পারব। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বগুড়ায় ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে এই কিশোর মারা যায়। স্বজনরা জানান, রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। ৫ আগস্ট সকাল থেকে শহরের বড়গোলা এলাকায় আন্দোলন করছিল রাতুল। বিকেলে সদর থানার সামনে আন্দোলনরত অবস্থায় মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে রাজধানী নিউরোসায়েন্সে ভর্তি করা হয় তাকে। সোয়া ১ মাস পর রাতুল প্রাণ হারায়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে বগুড়ায় দাফন করা হবে। এ পর্যায়ে আমরা বগুড়ায় যাচ্ছি, আমাদের সহকর্মী মেহেরুল সুজন অপেক্ষা করছেন। সুজন, বিকেলে যে শেষ দফা জানাজা হবে, এরপরে তো রাতুলকে দাফন করা হবে, আপনি সেখানকার প্রস্তুতি কোন পর্যায়ে দেখছেন জানাবেন। নুসরাত, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া ঘনপাড়া এলাকায়। এই এলাকাতেই কিন্তু জুনায়েদ ইসলাম রাতুলের বাড়ি, যে আজকে ভোরে প্রায় ১ মাস ২০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সে আগস্ট বিক্ষোভের সময় যে আহত হয়েছিল রাতুল, তারপর থেকে কিন্তু চিকিৎসাধীন ছিল এবং আজকে ভোরবেলা ঢাকায় তার মৃত্যু হয়েছে। আমরা এই মুহূর্তে ঠিক রাতুলের বাড়ির সামনে রয়েছি। এই বাড়িতে আসলে আত্মীয় স্বজনরা রয়েছেন, রাতুলের বাবা রয়েছেন, অন্যান্য আত্মীয় স্বজন এখনও ঢাকায় রয়েছেন। যেহেতু বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি জানাজা হচ্ছে এবং সেটি শেষ করার পরে মূলত তারা মরদেহ নিয়ে, রাতুলের মরদেহ নিয়ে বগুড়ার দিকে আসবেন। এদিকে দাফন কাফনের প্রস্তুতি তারা কিন্তু মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে রয়েছেন, এখানে যারা স্বজনরা রয়েছেন। এবং এই যে সুলতানগঞ্জ পাড়া ঘনপাড়া এলাকায় খুব কাছেই বগুড়ার একটি বড় গোরস্থান রয়েছে, নামাজগড় আঞ্জুমান গোরস্থান বলা হয়। সেই গোরস্থানে আসলে রাতুলকে দাফন করার প্রাথমিক সিদ্ধান্ত স্বজনরা নিয়েছেন এবং এই মুহূর্তে আসলে একটা শোক বিধুর পরিবেশ বৃষ্টি এই এলাকাতে। কারণ একেবারেই ছোট্ট একটি কিশোর, মাত্র ১৪ বছর বয়সী রাতুল কিন্তু ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সে কিন্তু অংশ নিয়েছিল ৪ তারিখে এবং ৫ তারিখে সে সারাদিনই একেবারেই বলা চলে বড়গোলা সহ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু সে ছাত্র জনতার সঙ্গে ছিল এবং পরবর্তীতে যখন সদর থানার সামনে যখন ছাত্র জনতার মিছিলটি এগিয়ে যাচ্ছিল, সেই সময় পুলিশের এলোপাথারি গুলি রাতুলের মাথা, হাত সহ শরীরের বেশ কয়েকটি জায়গায় আসলে বিদ্ধ হয় এবং এরপর থেকেই বলা চলে রাতুল একেবারেই নির্বাক হয়েছিল এবং স্বজনদের আসলে আশা ছিল, চিকিৎসকরাও অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে রাতুলের যে শারীরিক পরিস্থিতি, শেষ পর্যন্ত চিকিৎসকরা আসলে তাকে বাঁচাতে পারেনি। তবে বৃষ্টি যে পরিস্থিতি আমরা এখানে দেখছি, যে স্বজন প্রতিবেশী যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আসছেন এবং রাতুলের বাবা রয়েছেন, দাদা রয়েছেন, অন্যান্য স্বজন যারা এখানে
এখানে রয়েছেন সবাই চেষ্টা করছেন আসলে একেবারে ক্লাস 6-এ 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া একটা ছেলের এরকম মৃত্যু আসলে কেউই মেনে নিতে পারছেন না এবং এইরকম হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী এলাকার যারা বাসিন্দা রয়েছেন স্বজন প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু এই দায়ী যারা রয়েছেন রাতুলের মতো এরকম যে 800-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন গত জুলাই আগস্টে তাদের বিচারের দাবিও কিন্তু এখানকার মানুষজন জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি। জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে নিহত ও আহতদের স্বজনসহ শিক্ষার্থীরা। সোমবার বিকেলে জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় আরিচাগামী লেনে প্রায় 20 মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যেই সর্বোচ্চ শাস্তির দাবি তারা জানান। আর সেই সাথে অভিযোগ করেন জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা দায়ের করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মামলার আসামি তথা খুনিদের গ্রেফতারে কার্যত কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে জুলাই গণহত্যার সৃষ্ট যে বিচার প্রক্রিয়া সেটি সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত আছেন তারা। সড়ক অবরোধের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। ক্ষমতার অপব্যবহার করে মাত্র 15 বছরে বিপুল সম্পদের মালিক কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার। গড়ে তুলেছেন নিজ সন্ত্রাসী বাহিনী। তার হাত থেকে রেহাই পায়নি দলীয় লোকজনও। অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে নির্বিকার দুর্নীতি দমন কমিশন। কুমিল্লার মনোহরপুরের ব্যবসায়ী রাশেদুল হাসান রাসেল, সাবেক এমপি বাহারের নজর পড়েছিল শহরের প্রাণকেন্দ্র রাসেলের পৈতৃক এই দোকানগুলোর উপর। নামমাত্র দামে হস্তান্তরে রাজি না হওয়ায় বাহারের রোষানলে পড়তে হয় তাকে। পালিয়ে বেড়াতে হয়েছে 6টি বছর। আমার রিজিক, আমার চাচার রিজিক, আমার এনে স্টাফ কাজ করতো 12-13 জন 14 জন। আমি 4টা আন্তর্জাতিক মেলার উদ্যোগী ছিলাম। এনে আমি প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা ইনভেস্ট করছি। আমার সবগুলা ভিতরে রাখিয়া আমার তালা দিয়ে দেওয়া হয়েছে। আমার মামলা হামলা হয়রানি, আমি 6-7 বছর কুমিল্লাতে আসতে পারিনি। উনি চাইছিল জায়গাটা দিলে বিল্ডিং এর সাথে অ্যাটাচড করার জন্য, কিন্তু ওরা যখন জায়গাটা দেয় নাই তখন ওদেরকে কোণঠাসা করে রাখছে যাতে করে ব্যবসা বাণিজ্য না করতে পারে, দোকান খুলতে না পারে। বাহারের হাত থেকে রেহাই পায়নি নিজ দলের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের সাবেক নেতা আফজল খান প্রতিষ্ঠিত মডার্ন স্কুল 2015 সালে দখলে নেন তিনি। আওয়ামী লীগের এমপি হিসাবে এটার ক্ষমতার অপব্যবহার করে একটা নামে মাত্র তদন্ত দিয়ে এই বন্ধের মধ্যেই আমার মা হেডমিস্টার ছিলেন, ওনাকে বাতিল করে দিল, নিজে একটা কমিটি করে আনলো, করে এটা দখল করে নিল। কুমিল্লা 6 আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার 2008 সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, সে সময় ঋণের দায়ে মনোনয়ন বাতিল হতে বসা বাহারি 1.5 যুগের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক। ছিল নিজস্ব সন্ত্রাসী বাহিনী, প্রতিবাদ করলেই নেমে আসত অকথ্য নির্যাতন আর অত্যাচার। 2015 সালের 15 জানুয়ারি কান্দিরপাড় আমাকে অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং এই আকম বাহাউদ্দিন বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই। আমি তো রাজনৈতিক লোক না, অন্যান্য দলের প্রতি ওরা দোষারোপ করার জন্য ওরা তেতাত্তরের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও চালা যাচ্ছে, এই জন্য মানুষ এখনও ভয় পায়। উনি কুমিল্লায় ফিরে আসতে পারবে না, এই জিনিসটা মানুষ বিশ্বাস করে না। কারণ ওনার যে পেতাত্তারা ওরা তো বিভিন্ন পাড়া মহল্লায় এখনো রয়ে গেছে। উনি একটি মার্কেট করেছে সোনালী টাওয়ার, এখানেও উনি আমাদের জাতীয় পার্টির একজন প্রয়াত নেতা, তার জায়গা দখল করেছে, হিন্দুদের জায়গা দখল করেছে। ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়েকে বানিয়েছিলেন সিটি কর্পোরেশনের মেয়র। বাপ বেটির অপশাসনে অতিষ্ঠ নগরবাসী। জেলা মহানগর সহ দলীয় হোক কিংবা প্রশাসন, সবখানেই বাহার পরিবারের দখল। নগর পরিবহন, ফুটপাত, ইজিবাইক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই বাহার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এই চক্র কাজে লাগিয়ে সাবেক এই জনপ্রতিনিধি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ সব সরকারি অফিস ছিল বাহারের দখলে। এসব প্রতিষ্ঠানের আধিপত্য বজায় রাখতে
8টি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি। সচেতন নাগরিকদের অভিযোগ, দুদকের খাতায় নাম উঠলেও যারা তদন্ত করবেন সেই কর্মকর্তারাই নির্বাচনের প্রচারে বাহারের পক্ষে অংশ নিয়েছিলেন। আমি ধরেন জিজ্ঞেস করলাম পাশে, আপনি ডিডি সাহেব না বা এডি না উপপরিচালক বাড়ি, উনি বলেছে আর আমি কি জানি মতিয়া চৌধুরীর ভাগিনা। মানে ওরা এটা পছন্দ করতো, ওরা ডাইরেক্ট আমি দেখছি যে রাজনৈতিক ভোটের সময় ক্যাম্পিং করতো। তো ওদের থেকে তো আর আশা করা যায় না, কারণ ওরা আওয়ামী লীগের ভোটের ক্যাম্পিং করতো, আর এখন ওদেরকে তো দুর্নীতি খুঁজতে হবে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের। তো এই সেট আপ দিয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান হবে বলে আমার মনে হয় না। এগুলো কিন্তু আমার টাকা, আপনার টাকা। এই টাকাগুলি কিন্তু তারা অবৈধভাবে সম্পদগুলি তারা নিজেরা অর্জন করেছেন, আমার টাকা নিয়ে, আপনার টাকা নিয়ে। এই অবৈধ অর্জনগুলিকে উদ্ধার করতে হবে। 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আকম বাহাউদ্দিন বাহার। আমিন বাবু, যমুনা নিউজ। 5 আগস্ট সরকার পতনের পর সরকারি বেসরকারি সম্পদ লুটপাটের স্বর্গরাজ্য ছিল সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট। সাদা পাথর ও জাফলং এলাকা থেকে লুটে নেওয়া হয় 150 কোটি টাকার পাথর। লুট হয়েছে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর, তামাবিল কাস্টমস গুদাম, ব্যক্তি মালিকানার রিসোর্ট, আরও বহু ব্যবসা প্রতিষ্ঠানও। এসব লুটে কারা জড়িত ছিল এই প্রশ্নের উত্তরে স্থানীয়দের মতে একটি দলের নেতাদের ইন্ধনেই এসব হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেই ভোলাগঞ্জের মূল সড়কের দুই পাশে কয়েকশো বিঘা সরকারি সম্পত্তি দখলে নেয় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। ভাড়া দিয়ে পকেটে পুরেছেন কয়েক কোটি টাকা। গত 2 বছরে এসব জমি উদ্ধার করে শুরু হয়েছিল স্থলবন্দর আর পর্যটনের 2টি প্রকল্প। 5 আগস্ট সরকার পতনের দিনই এই 2 প্রকল্পেই চলে হরিলুট। 6 তারিখে শুনতে বললাম যে কিছু লোকজন এসে এটা ভাঙ্গাচোরা করে আগুন নাগু ধরাই দিছে। তাই ওই যে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলেন তাহলে সেটা আনুমানিক 6-7 কোটি টাকা আমার নিজেরই হবে। প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো সরকারের আছে, যে আমাদের পোর্টে নিয়ে আসলো, এটা রাস্তায় হয় নাই বা ঠিকাদারের এলাকায় হয় নাই। ঠিকাদারের যে প্রেমিস, তার যে আঙিনা ঠিকাদার যেখানে রাখে সেখানে কিন্তু আগুন ধরা নাই। সাদা পাথর পর্যটন এলাকা থেকেই লুটপাটকারীরা নিয়ে যায় প্রায় 1.5 কোটি টাকার সরকারি পাথর। ভাঙচুর করা হয় ব্যক্তিগত স্থাপনা আর পুলিশ ফাঁড়ি। সাদা পাথর রিসোর্টে চলে ধ্বংসলীলা আর লুটপাট। এই এলাকারই বিএনপি শীর্ষস্থানীয় উপজেলা বিএনপি বা যুবদলের শীর্ষস্থানীয় কয়েকজনের নেতৃত্বে, বেশি না 2-3টা পরিবারের নেতৃত্বে এগুলা হয়েছে। জেলা তো চলে গেছে, তখন তো বিএনপির লোক, ওরা তো আসলে বিএনপির লোক, বিএনপি করে। বিচার তো অবশ্যই আমি চাই। আমার এই সম্পদ তো আমার না, এই সম্পদটা তো দেশের সম্পদ। পর্যটন স্পট থেকে আমাদের এখানে প্রচুর পাথর ছিল এবং বিভিন্ন দুষ্কৃতিকারী কর্তৃক আমাদের পাথরগুলো লুট হয়েছে। দিনে রাতে 24 ঘন্টায় লুট হয়েছে। 2 প্রকল্পের প্রায় 50 বিঘা সরকারি জমি দখলমুক্ত করা হয়েছিল উপজেলা বিএনপির সভাপতির কবল থেকে। জমি ফের দখলে নিলেও লুটপাটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এই নেতা। পর্যটনে স্থলবন্দরে এসে দেখছি যে মানুষের লুটপাট করছে, এগুলো তো সব লেবার টাইপের মানুষ, সাধারণ মানুষ এগুলো করছে। সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে লুটপাট হয়েছে সবচেয়ে বেশি। সরকারি হিসাবে শুধু পাথর লুট হয়েছে 100 কোটি টাকার। বিকালে মহড়া আর রাতভর তামাবিল কাস্টমস গুদামে থাকা কয়েক কোটি টাকার পণ্য লুটে নেয় দুষ্কৃতিকারীরা। পাথরের যে স্টক ছিল সেখান থেকে ব্যাপক লুটপাট হয়েছে। আমরা সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একেবারে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে, নাই বলতে নাই। ইনফ্যাক্ট যে গোডাউনটা ছিল, ওয়্যার হাউসটা ছিল, সেই ওয়্যার হাউসটার দরজা জানালা ভেতরে যা ছিল সেগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। লুটপাট, ভাঙচুর আর অগ্নিসংযোগ হয়েছে ব্যক্তিগত স্থাপনাতেও। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এসব হামলার ঘটনায় 1.5 মাসেও থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি। সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। ভাই বোনেরা, আজকে এই কিশোরগঞ্জ জেলাতে আমরা আমাদের 16 জন মানুষকে হারিয়েছি। 17 জন মানুষকে আমরা হারিয়েছি। 17 জন মানুষকে আমরা কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের
অধিকারের জন্য নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন। 16 জন মানুষ আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে, যারা ভয় পাননি, পিছিয়ে যাননি, যারা দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে। তো ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে। তো ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি সহ বিএনপিরই শুধু 50 লক্ষ 60 লক্ষের মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতন অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে এত মানুষ শহীদ হয়েছেন, এত মানুষ আত্মত্যাগ করেছেন, এত মানুষ নির্যাতিত হয়েছেন, কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন, নির্যাতিত হলেন? কারণ একটাই, এই মানুষগুলো বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল। আমরা যে আজকে মুক্ত পরিবেশে কথা বলছি, এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। 71 সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, আবারও 2024 সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে, জন অভ্যুত্থানের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, এটি সাম্যের বাংলাদেশ তৈরির জন্য, একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য, যেই বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যে বাংলাদেশে মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যে বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। আমরা বারে বারে বলেছি, আমরা বারে বারে বলছি, আবারও বলেছি, আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা,
জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। পায়রা বন্দরকে লাভজনক করতে হলে ভাঙা টু পায়রা বন্দরের 6 লেনের কাজ এবং ট্রেন লাইন চালুর বিকল্প নেই বলেছেন পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে দেশের 3য় পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেছেন, যেহেতু প্রকল্প চালু আছে এগুলো আরও ত্বরান্বিত করা হবে, বরাদ্দের টাকা শতভাগ সদ্ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করা হবে। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানির পর সরকার টাকা পাবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা বলেছেন, ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে, আর এর মধ্যে দেশে দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এমন ধারণা ঠিক নয়। আরও বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকেই সমর্থন দিয়েছে, আর প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে হবে, আমরা চাই না সেই ধারা বন্ধ হোক। মেহেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে, জেলায় 109 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা সামগ্রীর সংকট নেই, তবে ডেঙ্গু প্রতিরোধে জেলায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখনো। জ্বর, গা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মেহেরপুরের হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। রক্ত পরীক্ষায় শনাক্ত হচ্ছে ডেঙ্গু। চলতি মাসে জেলার 3 উপজেলায় ডেঙ্গু আক্রান্ত 126 জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা গাংনী উপজেলায়, আগস্ট মাসে আক্রান্ত হয় 66 জন। এখন পর্যন্ত উপজেলায় আক্রান্ত আছে 79 জন। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় ভর্তি নিচ্ছেন চিকিৎসকরা, তবে হাসপাতালগুলোতে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মাথায় যন্ত্রণা, চোখের সাইডে যন্ত্রণা, গা ব্যথা, মাজায় যন্ত্রণা। তারপর আমি হাসপাতালে আসি, হাসপাতালে রক্ত পরীক্ষা করে আমার পজিটিভ আসে। আজ 5 দিন রয়েছে ভর্তি, ভালোই দিচ্ছে চিকিৎসা, তো এখন ভালো। হসপিটাল থেকে খালি ক্যাপসুল ও বড়িগুলাই দিচ্ছে, আর বাদ বাকি যেগুলো সেগুলো সবই আমাদের নিজেদের কিনা লাগছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে রোগী। গত বছরের তুলনায় গাংনীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। বাইরেও যাচ্ছে যেগুলো খুব বেশি সিরিয়াস, এখানে কোনো কিছু সংকট নেই। ইদানিং আবার দেখা যাচ্ছে ডেঙ্গুর গতবারে যে ভয়াবহ রূপটা দেখেছিলাম সেরকম কিছুটা আসছে। ডেঙ্গুটা তো আসলে অক্টোবর মাস পর্যন্ত বেশি থাকে, তাহলে আমাদের আরও 1-1.5 মাস ডেঙ্গুর ভয়াবহতা থাকতে পারে। জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত রোগীদের হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ চলছে। যেহেতু আমাদের এখানে এবছরও কোনো মৃত্যু নাই এবং গত বছরও কোনো মৃত্যু ছিল না, কাজেই ভয়াবহ ওরকম বলা যাবে না, তবে সংক্রমণের হারটা একটু বেশি। রোগীদেরকে বিনামূল্যে আমাদের ল্যাবে হলো যে ডেঙ্গু চিকিৎসা প্রদান টেস্ট করা হয়, এবং এই রোগীগুলিকে আমরা যে ভর্তি রাখতেছি, ভর্তির জন্য আমরা প্রয়োজনীয় ওষুধপত্র আমরা সরবরাহ করে থাকতেছি। এদিকে মশা নিধনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 3 দফা বন্যার পর পানি কমার সাথে সাথে সুনামগঞ্জের তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে শতাধিক বসতবাড়ি, ফসলি জমি। জীবন ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। ওই জায়গাতে তো আমরা ঘর নদী ভাঙনে চলে গেছে, নদীর মাঝে আমাদের নদীর সাথে বিলীন হয়ে গেছে। সুরমার ভাঙনে হয়েছেন গৃহহীন, সেই দুঃসহ স্মৃতির কথাই জানাচ্ছিলেন সুনামগঞ্জ সদরের সদরগড় গ্রামের মিজানুর রহমান। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। হুমকিতে আরও নানা স্থাপনা। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে অনেকের। শেষ সম্বল নিয়ে অনেকে চলে গেছেন অন্যত্র। আমাদের গ্রামের অবস্থা হচ্ছে এই বন্যা, এই গাঙ্গে দেন বাড়িঘর দর ভাঙ্গে যেতেছে, বাড়িঘর সবগুলো আমরা ভাঙ্গে গেছে। আমরা কোথায় যাই, আমরা কোথায় আমরা বসত বাড়ি কর্মী এখন আমরা নাতি নশা লইয়া দিন, আমরা ঘুমাই, আমরা রিক্সের উপরে ঘুমাই, আমরা রাত বইয়ের লাগি ঘুমাইতে পারি না।
দফায় দফায় বন্যার পর কমছে পানি, তার সাথে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। সেখান থেকে এক বছর হয়েছে আমি কেন আইছি, এক বছরের ভিতরে ব্যাঙ্গা মাসের ভিতরে গেছে কি ব্যাঙ্গা। যে নদীতে মালের কোনো অস্তিত্ব নাই, যেগুলা ডলে এসে পড়ছে ওই মালগুলো ওরা অবৈধভাবে উঠে নিছে, যে বাড়িঘরের সাপোর্টটা নিচে সাপোর্টটা ভেঙে ফেলাইছে। এখন যে জায়গায় আমরা আছি রাতে ঘুমামো, যে আমরা যারা পুরুষ লোক আছি এইখানে আমরা রাতে ঘুমাই না। আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, যেমন পানি উন্নয়ন বোর্ড বা ডিসি মহোদয় বা যে সংসদ সদস্য যারা আছেন অনেকের সঙ্গে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারা বলে যে দেখতেছি বইলে এই পর্যন্ত প্রায় বিগত 20 বছর। এই যখন অবস্থা, তখন পানি উন্নয়ন বোর্ড অপেক্ষায় আছে বরাদ্দের, তারপরই শুরু হবে কাজ। 11টি স্থানে আমরা চিহ্নিত করেছি এবং এই চিহ্নিত করে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, এবং তারা যদি আমাদেরকে এখানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের জন্য অনুমতি দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা জিও ব্যাগ দিয়ে এই স্থানগুলো জরুরি ভিত্তিতে আপৎকালীন কাজ বাস্তবায়ন করে নদী ভাঙনদের রক্ষা করব। পাশাপাশি আমাদের এই বছরের যে ONM বাজেট রয়েছে সেখানেও অর্থ চাহিদা পূরণ করা হয়েছে। যদি এখানে অর্থ বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এই স্থানগুলোতে প্রিকশনারি কাজ বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 11টি স্থানের 8 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। এই ছিল বিরতিহীন সংবাদ সারা দেশে।